রাষ্ট্র চুপ, আইন দেখেও না দেখার ভান করে, আর যখন নাই বিচার হারিয়ে যায় তখন মানুষ নিজেরাই হাতে তুলে নেয় বিচার। আজ যে গল্পটা বলবো সেটি ভারতের অপরাধ ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত আর অবাক করা মুহূর্তগুলোর একটি। নাগপুর জেলা আদালত, ১৩ অগস্ট ২০০৪ বিকেল ৩টে। বাইরে দাঁড়িয়েছিল শত শত মানুষ, বস্তির সাধারণ নারী পুরুষ। বছরের পর বছর ধরে অত্যাচার, নির্যাতন আর অপমান সহ্য করা এই মানুষগুলো অপেক্ষা করছিল এক নামের জন্য, অক্কু যাদব। ওদের মনে একটা কথাই ঘুরছিল, আদালত কি আবারও তাকে ছেড়ে দেবে? কারণ এই আদালতেই নাকি সে তার আগেও বারবার ছুটি পেত, আর ছুটি পেলেই ফিরে যেত বস্তিতে, এবং শুরু হতো নতুন আতঙ্ক। সেদিন মানুষের ক্ষোভ আর ভয় মিলেমিশে আগুন হয়ে উঠেছিল। অক্কু যাদবকে যখন আদালতের ভিতর নিয়ে আসা হলো তখন মুহূর্তের মধ্যে ভিড় ফেটে পড়ল। যা ঘটল তা ছিল পুরোপুরি পরিকল্পিত, কিন্তু সেই পরিকল্পনার জন্ম হয়েছিল বছরের পর বছর জমে থাকা কষ্ট আর অন্যায়ের থেকে। মাত্র ১৫ মিনিট, হাতে ছুরি, লাঠি, ইট, পাথর আর লঙ্কা গুঁড়ো পর্যন্ত। এই ১৫ মিনিটেই অক্কু যাদবের শরীরে নামে প্রায় ৭০টা ছুরির ঘাত। কিন্তু এখানেই শেষ নয়। কেউ একজন, যে নিজেকে ভুক্তভোগী বলেছিল, সবজি কাটার ছুরি দিয়ে তার জননেন্দ্রিয় কেটে ফেলে। এটা শুধু প্রতিশোধ ছিল না, এটা ছিল সেই নারীদের বছরের পর বছর ধরে চেপে রাখা চিৎকার, একটা বার্তা যে আইন যখন পাশে দাঁড়ায় না তখন মানুষ নিজেরাই বিচার করে নেয়। হত্যা শেষে পুলিশ যখন কয়েকজন মহিলাকে গ্রেফতার করতে চায় তখন শত শত মহিলা এগিয়ে এসে বলে, না, আমরা মেরেছি, সবাই মিলে মেরেছি। কে দোষী কে নয় তা বোঝার কোনো উপায় থাকল না। পুরো ঘটনা যেন আইনের সামনে একটা প্রশ্ন ছড়ে দিল, এটা কি খুন নাকি রাষ্ট্রের ব্যর্থতার বিরুদ্ধে মানুষের শেষ প্রতিবাদ? এই ঘটনা পরে দেখানো হয়েছে ইন্ডিয়ান প্রেডেটর মার্ডার ইন আ কোর্টরুম ডকুমেন্টারিতে, যেখানে দেখা যাবে কিভাবে একটা আদালত মুহূর্তের মধ্যে পরিণত হয়েছিল মৃত্যুকক্ষে। এই চাঞ্চল্যকর ঘটনার ভিতরে ঢুকতে চাইলে সাথে থাকুন। আজকের গল্প ভারতের বিচার ব্যবস্থার এমন এক ব্যর্থতার কথা যেটা শুনলে বুক কেমন করে ওঠে। ১৩ বছর ধরে আইন চুপ করেছিল, আর সেই নীরবতার ফাঁকে জন্ম নেয় এক দানব, অক্কু যাদব। তার আসল নাম ছিল ভারত কালীচরণ যাদব। নাগপুরের কস্তুরবা নগর বস্তি, সেখান থেকেই তার উত্থান। এক দুধওয়ালার ছেলে থেকে মাত্র কয়েক বছরের মধ্যে এলাকার ভয়ঙ্কর ত্রাস হয়ে ওঠে সে। সাল ১৯৯১। তার বয়স তখন ১৯-২০-এর মতো, আর ঠিক সেই সময়ে সে জড়িয়ে পড়ে প্রথম জঘন্য অপরাধে। সেদিন থেকে শুরু হয়ে যায় কস্তুরবা নগরের দুঃস্বপ্ন। ২০০৪ সালের ৭ আগস্ট পর্যন্ত প্রায় ১৩ বছর এই এক মানুষ পুরো বস্তিকে আতঙ্কে রাখে। প্রায় ৩০০ পরিবার প্রতিদিন ভয়ে করে বেঁচেছে। তার অপরাধের তালিকা ছিল লম্বা: চাঁদাবাজি, ঘরে ঢুকে মারধর, অপহরণ, খুন, আর এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল তার নারীদের ওপর চালানো ধারাবাহিক নির্যাতন। মানুষের মুখে মুখে যে সংখ্যা ঘুরত তা শুনলে শরীর শিউরে ওঠে। ৪০-এরও বেশি নারী ও মেয়ের জীবন সে শেষ করে দিয়েছিল। এদের মধ্যে ছিল খুব ছোট বাচ্চারা, এমনকি অসহায় নারীরাও। এই অত্যাচার শুধু অপরাধ ছিল না, যে কেউ তার বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করত এটা ছিল তাদের জন্য ভয় দেখানো, একটা নিষ্ঠুর বার্তা, আমার বিরুদ্ধে গেলে এমনই হবে। কস্তুরবা নগরের মানুষ ছিল মূলত দলিত সম্প্রদায়ের। সমাজেও তারা পিছিয়ে, আর আইনের চোখে তো আরও উপেক্ষিত। বেশিরভাগ নারী নিরক্ষর বা অল্প শিক্ষিত, তাই থানায় অভিযোগ জানাতেও কষ্ট হতো। আর থানায় গেলে কি হতো জানেন? পুলিশ অভিযোগ নেওয়া তো দূরের কথা, উল্টে নারীদের অপমান করত, তাদের চরিত্র নিয়ে কথা বলতো। কারণ অক্কু যাদব পুলিশের সাথে হাত মিলিয়ে চলত। ঘুষ, দামি উপহার, এসবের বিনিময়ে পুলিশ তাকে পুরো সাপোর্ট দিত। অপরাধ করলেও চোখ বন্ধ করে থাকত। অনেক সময় তো পুলিশই তাকে আগেই খবর দিত কে তার বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছে। এইভাবেই কস্তুরবা নগর ১৩ বছর ধরে হয়ে ওঠে এক আইনহীন অঞ্চল। আইন, রাষ্ট্র সব যেন ইচ্ছা করেই চুপ ছিল। কিন্তু কোনো দুঃস্বপ্নই চিরদিন থাকে না। ১৩ই আগস্ট ২০০৪, যে নারীরা বছরের পর বছর বিচার চাইতে গিয়ে অপমানিত হয়েছে, যাদের মুখ আইন চেপে ধরেছিল, সেই নারীরাই সেদিন আদালতে নিজেরাই বিচার করে। অক্কু যাদব মারা যায়, আর সেই মৃত্যু শুরু করে এক নতুন প্রশ্ন: এটা কি খুন
নাকি বছরের পর বছর ধরে চলা অন্যায়ের বিরুদ্ধে মানুষের শেষ প্রতিবাদ? কিন্তু একটা কথা স্পষ্ট, এই ঘটনাটি ভারতের ইতিহাসে এক কালো দাগ হয়ে থাকবে, কারণ এটা দেখিয়ে দিল যখন আইন ব্যর্থ হয় তখন সবচেয়ে বেশি কষ্ট পায় সমাজের দুর্বল মানুষগুলো। আমরা যেখানে আগের পর্বটা শেষ করেছিলাম, সেই কস্তুরবানগর তখন পুরোই বারুদের ঢিপি। ১৩ বছরের অন্যায়, ৪০টিরও বেশি নারীর ওপর চলা অকথ্য নির্যাতন, পুলিশের চোখ বন্ধ থাকা, সব মিলিয়ে মানুষের ভিতরে জমে উঠেছিল ভয়ঙ্কর ক্ষোভ। কিন্তু সেই রাগ ফেটে বেরোনোর জন্য দরকার ছিল একটা বড় কারণ, আর সেই কারণটা এলো ২৫ বছরের এক তরুণীকে ঘিরে। তার নাম উষা নারায়ণী। উষা ছিলেন বস্তির সবচেয়ে শিক্ষিত কয়েকজনের একজন। হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা করা, পাঞ্জাবি চাকরি করতে যাবার প্রস্তুতি চলছিল। বস্তির মহিলাদের কাছে উষা মানে ছিল আশা, সাহস, ভরসা। যখন উষা অক্কুর বিরুদ্ধে সরাসরি কথা বলেন, অক্কু তাকে ভয় দেখায়, তার মুখ পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়, তার জীবন শেষ করে দেওয়ার হুমকি দেয়। এই একটা কথাই পুরো বস্তিকে নাড়িয়ে দেয়। মহিলারা বুঝে যান এবার দাঁড়াতেই হবে, না হলে আর কেউ বাঁচবে না। ৭ আগস্ট ২০০৪ মহিলাদের চাপের মুখে সেদিন পুলিশ অক্কুকে গ্রেপ্তার করে। কিন্তু সমস্যার শেষ এখানেই হয়নি। আদালতে তার এক সহযোগী কম্বলের ভেতর লুকিয়ে অক্কুর হাতে অস্ত্র তুলে দিতে যাচ্ছিল। পুলিশ সেটা টেরই পেল না। মহিলারা চিৎকার করে বাধা দিলেন, তখন সেই লোকটা গ্রেপ্তার হয়। কিন্তু সবকিছুর চেয়েও বড় ভয় ছিল অক্কুর নিজের মুখের কথা, আমি বেরিয়ে এসে তোদের সবাইকে শিক্ষা দেব। এই একটা লাইনই কস্তুরবানগরের ভবিষ্যৎ ঠিক করে দেয়। মানুষ বুঝে যায় আইন দিয়ে কিছু হবে না, এবার বাঁচতে হলে নিজেদেরই কিছু করতে হবে। ৮ আগস্ট ২০০৪ অক্কুকে আদালতে আনার সময় প্রথমবার হামলা হয়। সে বেঁচে যায়, কিন্তু সেই ঘটনার পর রাগ আরও বাড়ে। মহিলারা মনে মনে সিদ্ধান্ত নেন এবার আর ওকে ফিরতে দেওয়া যাবে না। ১৩ আগস্ট ২০০৪ বিকেল ৩টে নাগপুর জেলা আদালতের ভিতর অক্কুকে আনা মাত্রই সব থমকে যায়। এক মুহূর্তের মধ্যে বস্তির মহিলারা এগিয়ে যায়। এবার তারা ভয় পায়নি। তারা বিশ্বাস করেছিল অক্কু বেঁচে ফিরলে আর কেউ বাঁচবে না। মাত্র কয়েক মিনিটেই আদালত ঘর বদলে যায়। গণপ্রহার আর এলোপাথারি আঘাত, ৭০টিরও বেশি আঘাত তার শরীরে নেমে আসে। এরপর তার শরীরের ওপর চলে এমন নির্মম আক্রমণ যা ছিল তাদের বছরের পর বছরের যন্ত্রণা, রাগ আর অসহায়তার বিস্ফোরণ। তারা নিশ্চিত করে এই দানব আর কোনোদিন কারোর দিকে তাকাতে পারবে না। এই হত্যাকে অনেকে দেখেছিলেন বাঁচার জন্য নেওয়া হিসাব করা ঝুঁকি হিসেবে, কারণ আর কোনো পথ বাকি ছিল না। ১০ই নভেম্বর ২০১৪তে সেশনস কোর্ট ২১ জন অভিযুক্তকে বেকসুর খালাস দেয়, কারণ প্রমাণ ছিল দুর্বল, তদন্ত ছিল ভুল। আইন আবারও তার পুরনো ব্যর্থতা দেখালো। অক্কু যাদবের ঘটনা তাই ভারতের সামনে এক বড় প্রশ্ন রেখে যায়, যখন রাষ্ট্র মানুষকে রক্ষা করতে পারে না, তখন কি মানুষ নিজেরাই বিচার করতে বাধ্য হয়? এই প্রশ্নের উত্তর আজও কস্তুরবানগরের নীরব গলিতে ঘুরে বেড়ায়। ১৩ বছরের অপেক্ষা, ১৩ বছরের অপমান, ১৩ বছরের অসহায়তা। কস্তুরবানগরের সেই নারীরা আর কোনোদিনও অক্কু যাদবকে দ্বিতীয় সুযোগ দিতে রাজি ছিল না। তারা জানত এই লোকটা বাঁচলে তারা বাঁচবে না। অক্কুকে জামিন শুনানির জন্য নাগপুর জেলা আদালতে আনা হয়। আদালত চত্বর ভর্তি শত শত মহিলা, বস্তির মানুষ, যাদের ওপর সে বছরের পর বছর অত্যাচার করেছিল। এই আদালতটা তারা ইচ্ছা করেই বেছে নিয়েছিল, কারণ এই আদালতেই অক্কু বারবার ছাড় পেয়ে যেত। এই জায়গাটাতেই তারা শেষবারের মতো একটা স্পষ্ট বার্তা দিতে চেয়েছিল, এইবার আর না। আক্রমণ শুরু করার জন্য সবাই আগে থেকেই প্রস্তুত ছিল। তাদের অস্ত্র, ছুরি, পাথর আর লঙ্কা গুঁড়ো। অক্কুকে আনা মাত্রই প্রথম আঘাত শুরু হয় লঙ্কা গুঁড়ো দিয়ে। তার চোখে ছুঁড়ে দেওয়া লঙ্কা গুঁড়ো। চোখ জ্বলে গেলে সে নিজের আর রক্ষা করার ক্ষমতা হারিয়ে ফেলে। তারপর শুরু হয় বৃষ্টির মতো হামলা। কেউ পাথর মারে, কেউ ছুরি চালায়। মাত্র ১৫ মিনিটের ভেতর অক্কুর শরীরে পড়ে ৭০টিরও বেশি ছুরির আঘাত। প্রতিশোধের মুহূর্ত চরমে উঠে যায়। এই হামলার সবচেয়ে বড় দিক ছিল এর প্রতীকী শাস্তি। একজন ভুক্তভোগী মহিলা সবজি কাটা ছুরি দিয়ে তার জননেন্দ্রিয় কেটে ফেলেন। এটা শুধু একজন অপরাধীকে হত্যা করা নয়, এটা ছিল তাদের বছরের পর বছর ধরে সহ্য করা ধর্ষণ, অপমান, ভয় আর চুপ করে থাকা জীবনের শেষ প্রতিক্রিয়া। এই মুহূর্তে
তারা যেন বলে দিয়েছিল, তোর অপরাধ আজ এখানেই শেষ। পুলিশ গ্রেপ্তার করতে পারল না কাউকে, কারণ হামলার পর পুলিশ কিছু মহিলাকে ধরার চেষ্টা করেছিল, কিন্তু সঙ্গে সঙ্গে শত শত মহিলা এগিয়ে এসে বলে, হত্যা আমরাই করেছি। এত বড় ভিড়ের মধ্যে কে আসলে শেষ আঘাত করেছিল সেটা আর জানা সম্ভবই ছিল না। পুলিশ বাধ্য হয় সব ছেড়ে দিতে। বহু সমাজবিজ্ঞানীর মতে এটা ছিল জমে থাকা অন্যায়ের বিস্ফোরণ। বছরের পর বছর অভিযোগ নিলে পুলিশ হাসাহাসি করত, আদালতে অক্কু ছাড়া পেয়ে যেত। বস্তির মানুষের জীবন নিরাপদ ছিল না, নারীরা ভয় আর লজ্জায় দিন কাটাত। এই সব চাপ একসঙ্গে গিয়ে দাঁড়ায় সেই 15 মিনিটে, যাকে বলে ভিড়ের মধ্যে ভয় পাওয়া বন্ধ হয়ে যায়, ব্যক্তিগত দায় কমে যায়, সবাই মিলে একসাথে রাগের আগুনে ফেটে পড়ে। এই 15 মিনিটের আসল মানে কি ছিল জানেন? তাদের কাছে এই হামলা শুধু একজনকে হত্যা করা নয়, তাদের সম্মান ফেরানো, নিজেদের সুরক্ষা ফিরে পাওয়া এবং বিচার ব্যবস্থাকে দেখিয়ে দেওয়া, তোমরা যদি আমাদের না বাঁচাও আমরা নিজেরাই বাঁচব। এই ঘটনার পরও কস্তুরবা নগর আজ নীরব, কিন্তু সেই 15 মিনিট ভারতের আইন ব্যবস্থার সামনে একটা চিরস্থায়ী প্রশ্ন রেখে গেছে। এই ঘটনাটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি সেই মুহূর্ত যখন রাষ্ট্রের ব্যর্থতার মুখে সাধারণ মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে এবং বিচার ব্যবস্থার শূন্যতা পূরণ করতে নিজেরাই শাস্তিদাতা হয়ে ওঠে। আদালত কক্ষের ভেতরে সে 15 মিনিটের ঝড় থেমে যাওয়ার পর চারদিকে একটা অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। সবাই জানত আজ যে ঘটনাটা ঘটল এটা শুধু একটা খুন নয়, এটা এক যুগের জমে থাকা রাগ, যন্ত্রণা আর অসহায়তার বিস্ফোরণ। পরে পুলিশ 21 জন নারী পুরুষকে অভিযুক্ত করল, কাগজে কলমে তারা হত্যাকারী। কিন্তু কস্তুরবা নগরের মানুষ তারা এই 21 জনকেই দেখল নায়কের চোখে, কারণ তারা এমন একজনকে থামিয়েছিল যাকে থামাতে বছরের পর বছর কেউ কিছু করেনি। খালাস পাওয়ার পর উষা নারায়ণী, যে ছিল এই প্রতিবাদের সবচেয়ে বড় মুখ, তার নতুন পরিচিতিকে একটা বড় কাজে লাগালেন। শুধু অক্কু যাদবকে রুখে দেওয়া নয়, তিনি ভাবলেন এবার আমার পুরো এলাকাকে বদলাতে হবে। ঘটনাটা আন্তর্জাতিক মিডিয়াতেও পৌঁছায়। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক নিকোলাস ক্রিস্টাফ তাদের কাহিনী তুলে ধরেন, কিন্তু উষা থেমে থাকেননি। তিনি কস্তুরবা নগর কমিউনিটি প্রজেক্ট তৈরি করলেন। এখানে কেটারিং, আইটি, কার্ডবোর্ড বক্স বানানো, এমনকি সিরামিক দাঁত ডিজাইনের মতো ট্রেনিং দেওয়া হতো। যে বস্তি এতদিন একটা দানবের ভয়ে কুঁকড়ে ছিল, সেই বস্তিই ধীরে ধীরে নিজেদের শক্তি খুঁজে পেল। কিন্তু এই মামলাটা কিছু বড় প্রশ্নও রেখে গেছে। প্রথমত, সাক্ষী সুরক্ষা। ভারতে সাক্ষী নিরাপত্তা এতই দুর্বল যে অনেকে আদালতে গিয়ে মুখ ফেরায়। জেসিকা লাল মামলায়ও এটা দেখা গেছে। ন্যায় বিচার চাইলে সাক্ষীদের নিরাপত্তা বাড়ানো ছাড়া উপায় নেই। দ্বিতীয়ত, আদালতের নিরাপত্তা। একটা আদালতের ভেতরে এমন গণ আক্রমণ, মানে নিরাপত্তা কতটা দুর্বল ছিল ভেবে দেখো। উচ্চ ঝুঁকিপূর্ণ অপরাধীদের আনার সময় শক্ত নিরাপত্তা দরকার, এটা স্পষ্ট। তৃতীয়ত, পুলিশি উদাসীনতা। বছরের পর বছর দলিত আর প্রান্তিক মানুষের অভিযোগ উপেক্ষা হয়েছে। যদি পুলিশ কাজ করত, যদি তদন্ত ঠিকমতো হতো, তাহলে কি এই ঘটনা ঘটত? আসলে অক্কু যাদবের গল্প শুধু একটা গণপিটুনির গল্প নয়, এটা দেখায় যখন বিচার 13 বছর ধরে থেমে থাকে, যখন আইন শুধু কাগজে থেকে যায়, যখন পুলিশ দেখেও না দেখা করে, তখন সাধারণ মানুষই আইন নিজেদের হাতে তুলে নেয়। সেশনস কোর্ট যখন অভিযুক্তদের বেকসুর খালাস দিল, তখন একদিক থেকে আইন তার নিয়ম মানল, কিন্তু অন্যদিকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো যে ব্যবস্থা যদি দুর্বল হয়, তদন্ত যদি ইচ্ছা করে দুর্বল করা হয়, তাহলে যারা ভুক্তভোগী তারাই অপরাধী হয়ে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে পারে। এই মামলা আজও একটা প্রতীক, একটা আয়না, যেখান থেকে আমরা দেখি ভারতীয় সমাজের গভীর অবিচার, ভাঙা বিচার ব্যবস্থা আর ভয়ের বিরুদ্ধে লড়াই করা সেই নারীদের মুখ। অক্কু যাদবের মৃত্যু শুধু একজন অপরাধীর শেষ নয়, এটা সেই নারীদের জয় যারা 13 বছর ধরে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে অবশেষে বিচার নিজেরাই ছিনিয়ে এনেছিল।